হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। খুব যন্ত্রণা ছিল। মনে হচ্ছিল যেন আমার শরীর ফেটে যাচ্ছে, যেন প্রতিটি শিরা পুড়ছে। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করছিলাম, কিন্তু মা আমার মুখের ওপর হাত চেপে ধরেছিলেন। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখে জল ঝরছিল। তিনি বারবার আমাকে চুপ থাকার ইশারা করছিলেন, যেন আমার গলার আওয়াজ শুনলেই কোনো বড় বিপদ নেমে আসবে। আমার বাবা খুব কঠোর স্বভাবের মানুষ ছিলেন। সম্মান আর মর্যাদার নামে তিনি যে কোনো কিছু করতে পারতেন। আমার মা জানতেন, যদি বাবা জানতে পারেন যে আমি মা হতে চলেছি, তবে তিনি এক মুহূর্তও দেরি করবেন না আমাকে মেরে ফেলতে। এমন মৃত্যু যা কেবল শরীরকেই নয়, আত্মাকেও ক্ষতবিক্ষত করে দেবে। আমার পুরো অস্তিত্ব যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পেটে প্রচণ্ড ব্যথা ছিল। বুঝতেই পারছিলাম না আমি এখানে কিভাবে পৌঁছলাম। এসব কেন হচ্ছিল? মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে জীবনের সব রং কেড়ে নেওয়া হয়েছে। তারপর সেই মুহূর্তটি মনে পড়ল, যখন ব্যথা আমার সহ্যসীমার বাইরে চলে গেল। আমি চিৎকার করে কাঁদছিলাম, এবং তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। অর্থাৎ আমার চারপাশ অন্ধকারে ঢেকে গেল। যখন চোখ খুললাম, তখন চারপাশের দৃশ্য বদলে গিয়েছিল। আমি একটা ফুটপাতে ছিলাম, মাটিতে নোংরা চাদর পাতা ছিল, এবং আমার পাশে একটি ছোট বাচ্চা পড়েছিল। সে আমার বুকের সাথে লেপ্টে ছিল, কাঁদছিল, ক্ষুধার্ত ছিল। আমার শরীরে ছেঁড়া পুরনো কাপড় ছিল, মাথা ঘুরছিল। লোকজন আমার দিকে তাকাচ্ছিল, কেউ করুণার চোখে, কেউ ঘৃণার চোখে। কেউ আমার কাছে কিছু পয়সা রাখল, কেউ কিছু খাবার। আর আমি লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিলাম। আমি কোথায় এসে পড়েছি? এটাই কি আমার জীবন ছিল, নাকি এটা অন্য কারো স্বপ্ন, যা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি? বাচ্চাটি খুব দুর্বল ছিল, তার শ্বাস ধীর ছিল। আমি তাকে হাতে তুলে নিলাম। তার চোখ যেন আমাকে প্রশ্ন করছিল, মা, তুই কে? আমি নিজেও নিজেকে এই প্রশ্নই করছিলাম। মা, আমি কিভাবে এবং কখন? আমার তো কিছুই মনে ছিল না। আমি জানি না কে আমাকে স্পর্শ করেছিল। কে ছিল সে, যে আমার জীবনের শান্তি কেড়ে নিল? আমার স্মৃতিতে কেবল এক অস্পষ্ট অন্ধকার রাত ছিল। কিছু মুখ, কিছু হাসি, মদের গ্লাস, নেশা, এবং তারপর অন্ধকার। তারপর আর কিছুই মনে নেই। আমি কিভাবে মা হলাম? কে ছিল সে? এই বাচ্চা আমার গর্ভ থেকে জন্মেছিল, কিন্তু আমি নিজেই নিজের সত্য সম্পর্কে অজানা ছিলাম। খুব শীত ছিল, শরীর কাঁপছিল। আমি বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। মানুষের দৃষ্টি চুপ ছিল, যেন আমি কোনো অপরাধী, কোনো দোষী। কিন্তু আমি তো নিজেই একজন ভুক্তভোগী ছিলাম, অসহায়, লাচার। এক মুহূর্ত পর আমি সিদ্ধান্ত নিলাম, যদি এখানেই পড়ে থাকি, তবে না বাচ্চা বাঁচবে, না আমি। বাচ্চাটাকে শক্ত করে ধরলাম এবং চারপাশে তাকালাম। তারপর এক মহিলাকে জিজ্ঞেস করলাম, এখানে কোনো লঙ্গরখানা বা অনাথ আশ্রম আছে কিনা। তিনি একটা ঠিকানা দিলেন, এবং আমি চলতে শুরু করলাম। পায়ে ফোসকা, চোখে জল, বুকে ব্যথা, আর হাতে বাচ্চা। যখন সেই অনাথ আশ্রমের দরজায় পৌঁছলাম, তখন দারোয়ান আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন কোনো অপবিত্র জিনিস দরজায় কড়া নাড়ছে। সে জিজ্ঞেস করল, কি চাই? আমি কাঁপা গলায় বললাম, কাজ এবং আমার বাচ্চার জন্য আশ্রয়। সে ভেতর থেকে কাউকে ডাকল। সেখানকার সঞ্চালিকা ছিলেন একজন বয়স্ক মহিলা। মুখ কঠোর ছিল, কিন্তু চোখে কিছুটা করুণা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি তোমার বাচ্চা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি জিজ্ঞেস করলেন, নাম কি? আমার গলা ধরে এলো। আমার ঠোঁটে কোনো নাম এলো না। এমন কেউ ছিল না যার নামে আমি আমার বাচ্চার নাম রাখব। তখন আমি ইতস্তত করে বললাম, দীপক। দীপক রেখে দিন, কারণ সেই আমার অন্ধকারে এক ছোট আলোর রেখা ছিল। ওই মহিলা আমাকে একটা ছোট ঘরে জায়গা দিলেন এবং সাফাইয়ের কাজ দিলেন। আমি দিন-রাত পরিশ্রম করতাম, শৌচালয় পরিষ্কার করতাম, বাসন মাজতাম, মেঝে ঘষতাম, কিন্তু প্রতিটা মুহূর্ত আমার নজর দীপকের উপর থাকত। সেই ছিল আমার বেঁচে থাকার কারণ। কখনো কখনো সে অসুস্থ হয়ে পড়ত। আমি সারা রাত জেগে তার শরীরে ভেজা কাপড় রাখতাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। যখন ওষুধের টাকা থাকত না, তখন মানুষের কাছে সাহায্য চাইতাম। যা কিছু পেতাম তাতেই দিন চলত। ওই অনাথ আশ্রমে আরও অনেক বাচ্চা ছিল, তাদের সাথেও আমার মায়া জন্মে গিয়েছিল। তারা আমাকে দীপকের মা বলে ডাকত। এটা শুনে মনে একটু শান্তি পেতাম। সময় ধীরে ধীরে কাটছিল, কিন্তু ক্ষতগুলো সেখানেই ছিল। আমি প্রতি রাতে ঘুমানোর আগে আকাশের দিকে তাকাতাম আর প্রশ্ন করতাম, কেন?
কেন আমার সাথে এমন হলো? আমার কি কোনো দোষ ছিল? যদি না থাকে তবে আমাকে শাস্তি কেন দেওয়া হলো? আর যদি থাকেও তবে কি এই শাস্তি কম ছিল? প্রায়ই রাতে সেই অস্পষ্ট মুখ, সেই হাসি, সেই জোর জবরদস্তি মনে পড়ে যেত। আমি ভয়ে উঠে বসতাম এবং দীপককে বুকে জড়িয়ে ধরতাম। দীপক এখন ধীরে ধীরে বড় হচ্ছিল। তার চোখে সেই একই রং ছিল যা আমার স্মৃতিতে থাকা একটি মুখের সাথে মিলত। কখনো কখনো আমি ভাবতাম, যদি সেই ব্যক্তি আমার সামনে চলে আসে তবে কি আমি তাকে চিনতে পারব? আমি কি কিছু বলতে পারব? আমি কি প্রতিশোধ নিতে পারব, নাকি কেবল চুপচাপ তাকে দেখতে থাকব? সময় যেন পেছনের দিকে ঘুরতে শুরু করেছিল। আমি অনাথ আশ্রমের পুরনো মেঝেতে বসে দীপককে কোলে নিয়ে দোল দিচ্ছিলাম, আর আমার মনে সেই প্রতিটি মুহূর্ত ভেসে উঠতে লাগল। সেই মুহূর্ত যা আমার জীবনের গতিপথে বদলে দিয়েছিল, যখন সবকিছু আমি এবং আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতাম। পড়াশুনো ঠিকঠাক চলছিল, বাবা খুশি ছিলেন। যদিও আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলাম, কিন্তু আমাকে স্বপ্ন দেখার অনুমতি দেওয়া হয়েছিল। হোস্টেলের মেয়েরা মাঝে পার্টি করত। আমি সাধারণত দূরে থাকতাম, কিন্তু সেদিন বলা হলো, চলো এসো, কিছু হবে না। আমি রাজি হয়ে গেলাম। হয়তো মনের ভেতরে আমিও সাধারণ জীবনের স্বাদ নিতে চেয়েছিলাম। সে রাতটা সাধারণই মনে হচ্ছিল, কিন্তু সেটাই ছিল আমার জীবনের শেষ শান্তিময় রাত। পার্টির একটা বড় ঘরে ছিল, গান বাজছিল, ছেলেমেয়েরা হাসাহাসি করছিল, সবাই আনন্দ ফুর্তিতে মগ্ন ছিল। আমি এক কোণে বসেছিলাম, হাতে নরম মাশরুম ধরে শুধু চারদিকে দেখছিলাম। কেউ জোর করে কিছু বলেনি, কিন্তু একটা মেয়ে এসে বলল, এই নাও, এই জুসটা তোমার জন্য একটু বিশেষ। আমি দেখে নিয়ে নিলাম। সেটার স্বাদ অদ্ভুত ছিল, জিহ্বার কষ ভাব, কিন্তু সবাই খুশি ছিল, তাই আমিও পান করে নিলাম। তারপর সব কিছু ঝাপসা হতে লাগল, ঘরটা ঘুরতে লাগল, আওয়াজগুলো দূরে সরে গেল, আমার চোখে ঝিমঝিম করতে লাগল। যখন চোখ খুললাম আমি একা ছিলাম, ঘর খালি ছিল, বিছানা অগোছালো ছিল, আমার শরীরে কোনো পোশাক ছিল না, চোখ ফোলা ছিল, শরীর ব্যথায় কাতরাচ্ছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আওয়াজ গলাতেই আটকে গেল। আমার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু আমার আত্মার ওপর গভীর ক্ষতের দাগ পড়ে গিয়েছিল। আমি কাপড় পরলাম, ধীরে ধীরে ঘর থেকে বেরোলাম। কেউ কিছু জিজ্ঞেস করল না, কেউ আটকালো না। আমি নিজের হোস্টেলের ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, চোখ শূন্য, মুখ ফ্যাকাশে, যেন আমি নিজের কাছেই অচেনা হয়ে গিয়েছিলাম। পরের দিন আমার জ্বর এলো। আমি ক্লাসে গেলাম না। সবাই ভাবল আমি অসুস্থ, কিন্তু ভেতর থেকে আমি মরে গিয়েছিলাম। কিছুদিন কাটল, আমি কাউকে কিছু বললাম না। আমি বলতামই বাকি, কাকে বলতাম? আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আর যদি বলতামও তবে দোষ আমার ওপরেই আসত। এই সমাজে সত্যি বলার মূল্য, বিশেষ করে একজন মেয়ের জন্য, অনেক চড়া। পেটে অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি চুপচাপ পরীক্ষা করালাম, আর যখন দুটো দাগ এলো তখন আমার চোখের সামনে যেন আলো নিভে গেল। আমি মা হতে চলেছিলাম। আমার বিশ্বাস হচ্ছিল না। আমি অনেকবার পরীক্ষা করলাম, কিন্তু ফলাফল একই রইল। আমি ঘন্টার পর ঘন্টা মাটিতে বসে কাঁদলাম, নিজেকে অভিশাপ দিলাম, সেই রাতকে, নিজের নীরবতাকে, নিজের অস্তিত্বকে। আমি আমার মাকে ডাকলাম, তাকে সব বললাম। তিনি আমার সামনে বসেছিলেন, তার ঠোঁট কাঁপছিল, চোখ ভিজে গিয়েছিল, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। শুধু এতটুকুই বললেন, এখন এটা রহস্য, এটাকে রহস্যই থাকতে দিতে হবে। তোর বাবা যেন এই কথা জানতে না পারেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার কাছে অন্য কোনো উপায় ছিলই না। আমরা শহর ছেড়ে দিলাম এবং একটা ছোট এলাকায় এসে থাকতে শুরু করলাম। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। পেট বড় হতে থাকল, দিন আসতো আর যেত, অস্থিরতা বাড়ত। আমি আয়নায় নিজেকে দেখতাম আর লজ্জার ভারে নিজেকে ঢেকে নিতাম। যখন প্রসব বেদনা শুরু হলো, আমি খুব চিৎকার করতে লাগলাম। তারপর আমি নিজের মুখে হাত চাপা দিলাম, পাছে বাবা না শুনে ফেলেন, তিনি আমাদের মেরে ফেলতেন। অন্ধকার ঘরে, বিনা কোনো ওষুধে, বিনা কোনো ডাক্তারের সাহায্যে আমি একটা বাচ্চার জন্ম দিলাম। মনে হচ্ছিল প্রতিটা শ্বাসের সাথে আমার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শ্বাস ধীর হতে লাগল এবং তারপর অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে ফুটপাতে গেলাম।
সেই ফুটপাত যার কথা আমি আগেই বলেছি। আমার কোলে একটি অবৈধ সন্তান ছিল। মানুষের ঘৃণা ভরা দৃষ্টি, খোঁটা এবং সেই মুহূর্ত যখন আমার পরিচয় একজন অপরাধীর হয়ে গিয়েছিল, অথচ আসলে আমি নিজেই ছিলাম অজানা, অসহায় এবং নির্যাতিতা। আমি দীপককে বুকে জড়ালাম এবং অনাথ আশ্রমের দিকে পা বাড়ালাম। এটা আমার অপরাধ ছিল না, বরং আমার ধৈর্যের পরীক্ষা ছিল। এখন সেই দীপকই আমার জীবনের আলো ছিল। কিন্তু যেই রাতে আমাকে বরবাদ করা হয়েছিল, সেই স্মৃতি এখনও আমার মনের ভেতর জীবন্ত ছিল। অনাথ আশ্রমের দেওয়ালগুলো স্যাঁতসেঁতে ছিল, ছাদ থেকে জল পড়ত, কিন্তু আমার মনে যে যন্ত্রণা ছিল তা এসবের চেয়ে অনেক গভীর ছিল। দীপক প্রায় অসুস্থ পড়ত। অনাথ আশ্রমের সেই বুড়ি মহিলা কখনো তাকে বকাবকি করতেন, কখনো দয়া দেখাতেন, আর কখনো বলতেন, তুই তোর বাচ্চাকে এখান থেকে নিয়ে যা, এ তো এক বিপদ। আমি চুপ থাকতাম। বুকের ভেতর শূন্যতা বাড়ত। ওষুধের টাকা থাকত না, তাই আমি গলিতে যেতাম, ভিখারিদের কাছে বসতাম, কখনো কোনো ধনী মহিলার সামনে হাত পাততাম, বলতাম বাচ্চা অসুস্থ, ওষুধ কিনতে হবে। কেউ কিছু পয়সা দিত, আবার কেউ আমাকে অসুখের মতো দূর করে দিত। আমার সম্মান, আমার গলার স্বর, আমার শরীর সবকিছু এই সময় আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এখন আমি কেবল এক নীরব চিৎকার ছিলাম, যা প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হতো, কিন্তু কেউ শুনত না। যখন দীপকের জ্বর এলো এবং সে জ্বরে পুড়ছিল, আমি সারা শহর ওষুধের জন্য ঘুরে বেড়ালাম। এক ডাক্তার দয়া করে পুরনো ওষুধের শিশি দিলেন। আমি খালি পায়ে দৌড়েছিলাম, পায়ে ফোসকা পড়েছিল, কিন্তু পরোয়া করিনি। যখন দীপকের শ্বাস স্বাভাবিক হলো, মনে হলো যেন আমি নিজেই আবার বেজে উঠলাম। সেই রাতে আমি ছাদে গেলাম, আকাশের দিকে তাকালাম, চাঁদের দিকে তাকালাম এবং চুপচাপ কাঁদলাম। সেই একই চাঁদ, সেই একই আকাশ, যার নিচে আমার জীবন বরবাদ হয়েছিল, এখন সেই আমার সন্তানের নিঃশ্বাসের সাক্ষী ছিল। আমি অনাথ আশ্রমের বাচ্চাদের পড়ানো শুরু করলাম। হয়তো তাদের ভাগ্য আমার ছেলের চেয়ে ভালো হবে। ওই বাচ্চারা, যাদের মায়েরা তাদের ফেলে গেছে বা যাদের কাছ থেকে জীবন তাদের বাবা মাকে কেড়ে নিয়েছে। এমন সব মা যারা নিজেরা হেরে গেছে বা পরিস্থিতির কাছে পরাজিত হয়েছে। আমি তাদের মধ্যে নিজেকে দেখতাম, ভাবতাম আমার মাও কি এমনটাই করতেন যদি আমি অনাথ হতাম। মা আমার সঙ্গ দিয়েছিলেন, তিনি আমাকে কিছু বলেননি, বকাবকি করেননি, কিন্তু তার চোখে প্রতিদিন এক নীরব অস্বস্তি থাকত। আমি তাকে বুঝতাম, তিনি শুধু মা ছিলেন না, একজন স্ত্রী, একজন পুত্রবধূ এবং সমাজের নিয়মে বাঁধা একজন নারী ছিলেন। তার কাঁধের সমাজের ভয় চেপে বসেছিল। আমি প্রায়ই অনাথ আশ্রমের জানালা দিয়ে বাইরে দেখতাম। দুনিয়া চলছে, যেন কিছুই হয়নি। মানুষ আসা যাওয়া করছে, হাসাহাসি করছে, আর আমি ভেতরে এক নীরব ছায়া হয়েছিলাম, যার চিৎকার শুধু দেওয়ালগুলো শুনেছিল। কার কি এসে যেত যে আমার সাথে কি পরিণাম হয়েছে? কেউ জিজ্ঞেস করেনি, কেউ আটকায়নি, কেউ হাত ধরেনি। আমার নিজের উপর সন্দেহ হতে শুরু করেছিল যে আমি কি বাস্তবে অস্তিত্বে আছি। আমি কখনো নিজের বয়সের হিসেব করিনি, কিন্তু দীপকের মুখ দেখে সময়ের আঁচ পাওয়া যেত। সে বড় হচ্ছিল, আমার বাচ্চা, আমার দুনিয়া। তার প্রশ্ন বাড়ছিল। সে জিজ্ঞেস করত, বাবা কোথায়? আমি নজর সরিয়ে নিতাম। আমি চাইতাম সে এমন এক পৃথিবীতে বাঁচুক যেখানে বাবা একটি কল্পনা, একটি স্বপ্ন, কারণ যেটা সত্যি ছিল তা দুঃখের চেয়েও বেশি ভয়াবহ ছিল। আমি তাকে সেই সত্য থেকে বাঁচাতে চেয়েছিলাম যা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কখনো কখনো দীপকের চোখে এমন উজ্জ্বলতা থাকত যেন সেই দুনিয়ার থেকে আলাদা। হয়তো সে আমার থেকে নয়, বরং আমার ধৈর্য থেকে তৈরি হয়েছে। তখন এক মহিলা এলেন এবং পুরো অনাথাশ্রমকে বললেন, তৈরি হয়ে যাও, সুভাষ ঠাকুর আসছেন। পুরো চত্বরে যেন বিদ্যুৎ খেলে গেল। সবার মুখ বিস্ময় আর উৎসাহে ভরে গেল। আমি একজনকে শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করলাম, ইনি কে? উত্তর পেলাম, দেশের বিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি সমাজসেবার জন্য পরিচিত। মিডিয়ার সব জায়গায় ওনার প্রশংসা করে। আমি ভাবলাম, চলো ঠিক আছে, যেমন আরও মানুষ আসেন ইনিও আসবেন, হাসবেন, বাচ্চাদের সাথে দেখা করবেন, কিছু ছবি তুলবেন আর চলে যাবেন। ছবির আড়ালে কি প্রভাব পড়বে তা আমি জানতাম না। সবাই বাচ্চারা বাইরের উঠোনে দাঁড়িয়ে গেল। দীপক আমার কোলে ছিল, সে নিজের হাসিতে মগ্ন। আমি তাকে মাটিতে নামিয়ে দিলাম। সে আমার হাত ধরে আমার বাহুতে লেপ্টে রইল।
আমি আদর করে বললাম, ব্যাস দীপক, তারপর আমরা আমাদের ঘরে চলে যাব। মনে মনে অস্থিরতা ছিল, কিন্তু আমি নিজেকে বোঝালাম এসব কেবল হইচই। তারপর দরজা খুলল এবং সে ভেতরে এলো। সুভাষ ঠাকুর বেশ লম্বা, সাদা পাঞ্জাবি, কাঁধে শাল, চুল পরিপাটি করে আঁচড়ানো, মুখে হাসি কিন্তু চোখে কঠোরতা। আমি তাকে এক নজর দেখলাম আর যেন আমার শরীর অসাড় হয়ে গেল। আমার চোখ দেখল, কিন্তু মস্তিষ্ক অস্বীকার করল। কিন্তু মন যেন কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আয়না দেখছি। দীপকের মুখ যেন কোনো পুরুষের শরীরে। সেই একই চোখ, সেই একই নাক, সেই একই কপাল, সেই হালকা হাসি। আমি নিজেকে ঝাঁকুনি দিলাম। হয়তো মনের ভুল, মস্তিষ্ক কোনো খেলা খেলছে। কিন্তু তারপর সে সোজাসুজি আমার দিকে তাকালো। আমাদের মাঝে অন্য কেউ ছিল না। আমার চোখ তার মুখ থেকে সরছিল না। তার নজর দীপকের উপর পড়ল, যে এখন একটু দূরে সরে গিয়েছিল। সুভাষ ঠাকুর কয়েক পা এগিয়ে এলো এবং সেখানেই থেমে গেল। সে দীপককে দেখছিল যেন কত বছর ধরে তাকে খুঁজছে। তারপর দ্রুত এগিয়ে গেল এবং দীপককে কোলে তুলে নিল। দীপক প্রথমে একটু ভয় পেল, কিন্তু শীঘ্রই তার কোলে সহজ হয়ে গেল। আমি এক পা এগোলাম, কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু জিভ সঙ্গ দিচ্ছিল না। যেন বাতাস থেমে গেছে, যেন সময় থমকে গেছে। সদাই হাততালি দিচ্ছিল, বাচ্চারা খুশিতে চিৎকার করছিল। দিদিমা ছবি তোলায় ব্যস্ত ছিলেন এবং আমি কেবল পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চোখ তার মুখ থেকে সরছিল না। সে দীপকের কপালে চুমু খাচ্ছিল, তার আঙুলগুলো দীপকের গাল স্পর্শ করছিল, যেন কত বছরের সম্পর্ক। তারপর হঠাৎ সে চোখ তুলল এবং আমার দিকে তাকালো। আমাদের চোখ মিলল। একটা ঝটকা লাগলো, যেন সে কিছু চেনার চেষ্টা করছে, যেন তার কিছু মনে পড়ছে। আমি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিলাম। বুকের ধরফর ফরফরানি বেড়ে গেল, কপালে ঘাম দেখা দিল। সে কি চিনে ফেলেছে? সে কি আন্দাজ করতে পেরেছে যে এই বাচ্চা... আমি নিজেকে থামালাম। না, এমন হতে পারে না, এসব কাকতালীয় হতে পারে। কিন্তু মন অন্য কিছু বলছিল। অনুষ্ঠান শেষ হলো, সেসব বাচ্চার সাথে দেখা করেছিল, কিন্তু দীপককে সে অনেকক্ষণ কোলে রেখেছিল। যাওয়ার সময় সে দিদিমার কানে ফিসফিস করে কিছু বলল এবং তারপর বেরিয়ে গেল। আমি দীপককে সাথে সাথে বুকে জড়িয়ে ধরলাম, যেন কেড়ে নেওয়ার ভয়। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, ওই আঙ্কেল খুব ভালো ছিলেন, তার গায়ের গন্ধ বাবার মতো ছিল। আমার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। বাবার মতো? সে তো নিজের বাবার সাথে কখনো দেখাই করেনি, সে কখনো তাদের দেখেইনি। তবে এই কথা কোথা থেকে তার মাথায় এলো? ঈশ্বর কি তার আত্মাকে কোনো ইশারা পাঠিয়েছেন? মায়ের ব্যথা কি বাচ্চার শিরাতেও নেমে আসে? আমি সারা রাত ঘুমাতে পারিনি। বারবার সুভাষ ঠাকুরের মুখ চোখের সামনে ভেসে আসছিল। সেই চোখ, সেই মুখের দাগ, যা আমি দীপকের মুখে প্রতিদিন দেখি। মন মানতে প্রস্তুত ছিল, কিন্তু মস্তিষ্ক প্রশ্ন করছিল, যদি সে ওই ব্যক্তিই হয়, তবে তার কি কিছু মনে আছে নাকি নেই? আর যদি মনে থাকে, তবে সে কি চায়? যদি সে না আসতো, তবুও এই টান, এই দৃষ্টি, এই নীরবতা, এসব কি ছিল? আজকের দিনটা কি নিছকই এক কাকতালীয় ঘটনা ছিল, নাকি জীবনের দ্বিতীয় বড় রহস্য খুলতে চলেছিল? আমি দীপককে কোলে তুলে নিলাম, তার কপালে চুমু খেলাম এবং মনে মনে একটি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি আর চুপ থাকব না। যদি সে ওই মানুষটাই হয় যে আমার জীবনকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে, তবে এবার আমি তার সামনে দাঁড়াবো। পরিণাম যাই হোক, আমাকে যাই সহ্য করতে হোক, আমাকে সত্য জানতে হবে। এই সাক্ষাৎ কোনো ইত্তেফাক ছিল না, এর মধ্যে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। আর এখন আমি অনাথ আশ্রমের ছায়ায় লুকিয়ে বাঁচতে পারি না। সুভাষ ঠাকুরের দৃষ্টি, তার একটা শব্দ, দীপকের পরিচয়, সবাই আমাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়েছে। আমার নীরবতা এখন আর কোনো কাজের নয়। যুদ্ধ শুরু হয়ে গেছে, সত্যের লড়াই, ন্যায়ের লড়াই এবং একজন মা হওয়ার অধিকারের লড়াই। সুভাষ ঠাকুর কিছুক্ষণ দীপককে কোলে নিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ যেন সময়ের সঙ্গীতে কোনো নাবিককে খুঁজছিল। সে না কথা বলছিল, না হাসছিল, শুধু চুপচাপ দীপকের মুখের দিকে তাকিয়েছিল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। প্রতি মুহূর্তে আমার বুক কোনো বিস্ফোরণের মতো ধরফর করছিল। আমার পা যেন জমে গিয়েছিল। না আমি এগোতে পারছিলাম, না পিছিয়ে আসার সাহস পাচ্ছিলাম। চোখ ঝাপসা হয়ে আসছিল। মাথায় কেবল একটি বাক্যই বাজছিল, সে জানে, অন্ততপক্ষে সে কিছু অনুভব করতে পেরেছে। সেদিন যখন সে দীপকের চুলে হাত বুলিয়ে দিল, তারপর খুব আলতো করে তার কপালে চুমু খেল, সেই মুহূর্তটা খুব জীবন্ত ছিল। তাতে একজন বাবার স্নেহ ছিল, কোমলতা ছিল, ছিল এক গভীর আপনত্ব, যেন বহু বছরের দূরত্বের পর কোনো আপনজন একে অপরের সাথে মিলিত হচ্ছে। আমি দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলাম, পাছে কোনো চিৎকার বেরিয়ে না যায়। সেই দৃশ্য আমার জন্য অসহ্য হয়ে উঠছিল।
দীপক তার কোলে পুরোপুরি লেপ্টেছিল। সে এমনভাবে হাসছিল যেন সে তার আসল পরিচয় খুঁজে পেয়েছে। এই সেই শিশু যে জ্বরে পুরোদার জন্য আমি গলিতে গলিতে হাত পাতাম, আজ সে সেই অপরিচিত মানুষটার বাহুতে পরিপূর্ণ মনে হচ্ছিল। আর সেই অপরিচিত মানুষটি হয়তো আমার অপরাধী ছিল, হয়তো আমার ছেলের বাবা। তারপর সে আমার দিকে ঘুরল, তার দৃষ্টি আমার চোখের সাথে ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গেল। সেই মুহূর্তটা এমন ছিল যেন কোনো পুরনো স্বপ্ন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তার চোখে বিভ্রান্তি ছিল, যেন সে কিছু চেনার চেষ্টা করছে, যেন কোনো পুরনো দৃশ্য তার মনের অতল থেকে ভেসে উঠছে। আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। সে এগিয়ে আমার কাছে এলো, দীপককে ধীরে ধীরে নিজের বাহুতে সামলাতে সামলাতে মৃদুস্বরে জিজ্ঞেস করল, এই বাচ্চাটি কোথা থেকে এলো? আমার জিভ জড়িয়ে গেল। আমি প্রস্তুতি ছিলাম না। মন চাইল সবকিছু বলে দিই, চিৎকার করে বলে দিই, এ তোমার ছেলে, সেই যার মাকে তুমি তোমার স্মৃতি থেকে মুছে ফেলেছ, সেই যার পরিচয় তোমার অবহেলায় হারিয়ে গেছে। কিন্তু আমি চুপ করে রইলাম। ভেতর থেকে ভাঙা গলায় বললাম, এর বয়স ৩ বছর। কেউ দরজায় রেখে গিয়েছিল, আমরা বড় করেছি। আমার গলার স্বরে কম্পন ছিল। হয়তো সেসব বুঝতে পেরেছিল। তার দৃষ্টি আমার মুখের উপর স্থির ছিল, যেন সে আমার দ্বিধা, আমার নীরবতা, আমার হৃৎস্পন্দন শুনছে। সে দীপকের দিকে তাকালো, আর তারপর তার দৃষ্টি আমার উপর স্থির করল। প্রতিটা মুহূর্ত যেন থমকে গিয়েছিল। তারপর সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, এ কবে থেকে এখানে আছে? আমি চোখ সরিয়ে বললাম, প্রায় ২.৫ বছর। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীপককে আমার কোলে ফিরিয়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। দীপক অবাক হয়ে তার মুখের দিকে তাকালো, যেন সে এখন আর তার কাছ থেকে আলাদা হতে চাইছে না। আমি দীপককে বুকে জড়িয়ে ধরলাম। আমার মনের অস্থিরতা বাড়তে লাগল। সুভাষ রাঠোর ফাদিমা এবং সরস্বতীজির সাথে কথা বলল, তারপর চলে গেল। কিন্তু যাওয়ার সময় তার দৃষ্টি বারবার আমার দিকে ফিরছিল, যেন কিছু বলতে চায়, কিছু জিজ্ঞেস করতে চায়। কিন্তু তবুও সে কিছু বলল না এবং চলে গেল। সে যেতেই আমার পা যেন কাঁপতে শুরু করল। আমি দীপককে নিয়ে আমার ঘরে গেলাম, দরজা বন্ধ করলাম এবং মেঝেতে বসে খুব কাঁদলাম। এখন আমার মনে শুধু ভয় ছিল না, বরং সেই যন্ত্রণাও ছিল যা আবার জেগে উঠেছিল। আমার সেই রাতের কথা মনে পড়ে গেল। সেই ঘর, সেই এলোমেলো চুল। আমার এখনও মনে ছিল যে সে কি ছিল। কিন্তু সে কি কখনো আমাকে জেনে শুনে চিনেছে? এই প্রশ্নগুলো এখন আমার ভেতরে বিঁধতে শুরু করেছিল, যেন কোনো ক্ষত ধীরে ধীরে পচতে শুরু করেছে। এটি অদ্ভুত এক আকর্ষণ ছিল, এক অজানা পরিচয়, এক নীরব অস্থিরতা, এমন এক সম্পর্ক যা শব্দ ছাড়াই তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তার স্বীকারোক্তির কোনো ঠিকানা ছিল না। আমি জানতাম কিছু না কিছু অবশ্যই হতে চলেছে, কোনো পর্দা উঠতে চলেছে, কিন্তু কখন এবং কি? সেই সময় আমি বেঁচে থাকব নাকি আবারও পিষে যাব? সুভাষ ঠাকুরের চোখে সেই প্রশ্নগুলোই ছিল যা গত কয়েক বছর ধরে আমার অস্তিত্বকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যখন সে দীপককে কোলে নিত, যখন তার মুখ স্পর্শ করত, তখন আমার বুক কাঁপতে শুরু করত। আমি চাইলেও নিজেকে সেই অনুভূতি থেকে আলাদা করতে পারছিলাম না, যে হয়তো এই সেই মানুষ যে সেই দিন এক মুহূর্তের মধ্যে আমার জীবন তছনছ করে দিয়েছিল। সে আমার সামনে চুপ করে দাঁড়িয়েছিল, কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু যেন শব্দ খুঁজছিল। সে চলে যাবার পর আমি একা বসেছিলাম। দীপক ঘুমিয়ে পড়েছিল। আমি তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার শ্বাস যেন থেমে আসছিল। সেই একই চোখ, একই কপাল, একই হাসি, সব কিছু একদম সুভাষ ঠাকুরের মতো। সময় যেন আমার ক্ষতের ওপর মাটি চাপা দিয়ে দিয়েছিল, কিন্তু এখন সেই মাটি উঠতে শুরু করেছে, আর তার নিচে যে সত্য চাপা পড়েছিল তা এখন বেরিয়ে আসতে চাইছে। স্মৃতিকে চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা যায় না। সেই রাতের স্মৃতি যেন আমার আত্মায় হারিয়ে গিয়েছিল। আমার জন্য এখন এই সত্য একটা ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। যদি সুভাষ ওখানেই থাকে এবং যদি তার কিছুই মনে না থাকে, তবে আমি কি করতে পারব? আমার কাছে কোনো প্রমাণ ছিল না, না কোনো ভিডিও, না কোনো অডিও। কেবল সেই ক্ষতগুলো ছিল, আর দীপকই ছিল সবচেয়ে বড় প্রমাণ। তার চেহারা প্রতিদিন আমার সাথে সত্যি কথা বলতো। কিন্তু এই সত্য কি পৃথিবীকে বলা যেত? সে কি মেনে নেবে, নাকি উল্টো আমাকেই দোষী সাব্যস্ত করবে?
রাতের নিস্তব্ধতায় আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে ঘুমোতাম আর তার কপালে হাত বুলিয়ে ভাবতাম যে হয়তো ঈশ্বর ন্যায়ের কোনো পথ রেখেছেন, হয়তো তা খুব দূরে নয় যখন সত্য আপনা আপনি সামনে চলে আসবে। আমি আমার ভেতরের দুর্বলতাকে শক্তিতে বদলাতে শুরু করলাম, নিজেকে সামলালাম, বাচ্চাদের অনাথাশ্রমে পড়ানো শুরু করলাম, দীপকের সাথে সময় কাটাতে লাগলাম এবং প্রতিবার যখন সুভাষ আসতো আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিতাম যে যদি আমাকে কখনো সত্য বলতে হয় তবে আমি মাথা নোয়াবো না। এখন আমি নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ সত্যের সবচেয়ে বড় যন্ত্রণা এটা নয় যে তাকে লুকানো হয়েছে, বরং এটা যে তার জানার মতো কেউ নেই। কিন্তু এখন আমার বিশ্বাস হতে শুরু করেছিল। আমি মনে মনে বললাম যেদিন সুভাষ ঠাকুর আমার সামনে দাঁড়াবে এবং দীপকের মুখে নিজের ক্ষতের ছায়া দেখবে সেদিন আসতেই চলেছে। সুভাষ ঠাকুর এখন মাসে একবার নয় বরং সপ্তাহে একবার আসতে শুরু করেছিল। শুরুতে এটা বাচ্চাদের সাথে সময় কাটানোর মতো মনে হতো, কিন্তু ধীরে ধীরে এটা স্পষ্ট হয়ে গেল যে দীপকের প্রতি তার আগ্রহ একটু বেশি। সে আসত, সব বাচ্চার সাথে দেখা করত, কিন্তু দীপকের জন্য বিশেষ উপহার আনত, রং বেরঙের খেলনা, গরম কাপড়, চকলেট এবং গল্পের বই। সে দীপককে কোলে তুলে নিত, তার সাথে খেলত, তার হাসিতে হাসো এবং তারপর আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত, এমন দৃষ্টি যাতে প্রশ্নও থাকত, অবিশ্বাসও থাকত এবং এক অকথিত পরিচয়ও। আমি নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকলাম। সে যতটা কাছে আসত আমি ততটাই দূরে সরে যেতাম। দীপককে নিজের বাহুতে গুটিয়ে নিতাম, তার সামনে একটা দেওয়াল হয়ে দাঁড়াতাম। প্রতিবার নিজেকে মনে করিয়ে দিতাম যে হয়তো এই সেই ব্যক্তি হতে পারে যে আমার জীবন ধ্বংস করেছে, আমার দুনিয়া তছনছ করেছে। আমার তাকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু মনের কথা মন কমই শোনে, বিশেষ করে যখন সামনের মানুষটাকে রোজ কিছুটা বদলাতে দেখা যায়। সুভাষ আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত, বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করত এবং আমাকেও অনেক প্রশ্ন করত। দীপকের কবে জ্বর এসেছিল, কোন ওষুধে ঠিক হলো, তুমি পড়াশুনো কতদূর করেছ, তুমি এখানে কিভাবে এলে। আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত দিতাম এবং নিজেকে উদাসীন দেখানোর চেষ্টা করতাম, কিন্তু সত্যটা ছিল এই যে আমার ভেতরে এক গভীর লড়াই চলছিল। তার চোখে এক সত্যতা ছিল, এমন সত্য যা সময়ের সাথে আরও গভীর হতে থাকে, যা মিথ্যের বোঝা বইতে পারে না। সে আমার কাছ থেকে কিছু লুকাতো না, তবুও আমি প্রতি মুহূর্তে সতর্ক থাকতাম। আমি আমার ভেতরে সেই ক্ষতকে বেঁধে রেখেছিলাম, যা প্রতিবার দেখা হওয়ার পর একটু একটু করে খুলতে শুরু করেছিল। দীপক তার সাথে মিশে গিয়েছিল। সে তাকে সুভাষ আঙ্কেল বলে ডাকত এবং তার জন্য কখনো ছবি আঁকত, কখনো নতুন গল্প শোনাত। যে ভালোবাসার দীপক কখনো বাবার কাছ থেকে পায়নি, তা যেন আপনা আপনি বয়ে গিয়ে মিলতে লাগল। আমার জন্য এই দৃশ্য না সহ্য করার মতো ছিল আর না অস্বীকার করার মতো। আমি তাকে আটকাতে পারছিলাম না এবং তাকে মেনেও নিতে পারছিলাম না। আমার ছেলে এখন নিজের অপরাধীকেই বাবা মেনে বসেছিল। একদিন সুভাষ আমাকে বলল, মাঝে মাঝে মনে হয় এ আমারই সন্তান। আমার হৃৎস্পন্দন যেন থেমে গেল। আমি চোখ নামিয়ে নিলাম এবং কিছু বললাম না। এই মুহূর্তটা এমন ছিল যেন কেউ আমার বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আমি জানতাম যে সে সত্য বলছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? নিয়তি কি তাকে সেই সত্যের দিকেই নিয়ে যাচ্ছে যা আমি বছরের পর বছর লুকিয়ে রেখেছি, নাকি এটি কেবল একটি আবেগপ্রবণ ভ্রম যার কোনো ভিত্তি নেই? পরদিন আমি দীপককে তার ঘরে ঘুম পাড়ালাম এবং নিজে ছাদে চলে গেলাম। সেখান থেকে আকাশ দেখা যেত, সেই আকাশ যার নিচে আমার জীবন ধ্বংস হয়েছিল এবং হয়তো এখন সেই আকাশই কোনো নতুন শুরুর সাক্ষী হতে যাচ্ছিল। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, যদি সেই ওই ব্যক্তি হয় তবে কি আমি তাকে ক্ষমা করতে পারবো? আর যদি সেই হয় কিন্তু তার কিছুই মনে না থাকে, তবে কি সে সত্যিই অপরাধী? ঘৃণা এবং প্রেমের মাঝখানের রেখা এখন ঝাপসা হয়ে গিয়েছিল। আমি ভাবতাম হয়তো সুভাষের জন্য আমি কেবল এক মুহূর্ত ছিলাম, কিন্তু আমার জন্য সে একটা ঝড় ছিল। হয়তো সে নেশায় ছিল বা অসচেতন। এই ভাবনা আমার ভেতরের যন্ত্রণাকে একটু হালকা করে দিত, কিন্তু তারপর বিবেক চিৎকার করে উঠত, কে জানে যদি তার সব মনে থাকে এবং সে কেবল লুকাচ্ছে। যখন হৃদয় ও মস্তিষ্কের মধ্যে সংঘাত হয় তখন নীরবতার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যায়। আমিও তাই করলাম। চুপচাপ সুভাষকে আসতে দেখতাম, দীপককে জড়িয়ে ধরতে দেখতাম এবং নিজে ভেতরে ভেতরে জ্বলতে থাকতাম। কিন্তু সময় কারো জন্য থামে না, আর হৃদয় কারো কথা শোনে না। একদিন যখন সে এলো তখন সে বলল, দীপক খুব বিশেষ, তার চেহারায় এমন কিছু আছে যা আমাকে শান্তি দেয়, এবং তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে বিভ্রান্ত করে দেয়। আমার ঠোঁট কেঁপে উঠল। আমি শুধু এতটুকু বললাম, কিছু প্রশ্নের উত্তর কখনো না দেওয়াই ভালো। সে তার দৃষ্টি নামিয়ে নিল, যেন সে নিজেই সেই প্রশ্নগুলো থেকে বাঁচতে চাইছে।
আমি জানতাম যে প্রেমের বীজ হৃদয়ে বোনা হয়ে গেছে। চাই আমি অস্বীকার করতে থাকি, চাই সে মেনে নিতে অস্বীকার করুক, কিন্তু যা কিছু আমাদের মাঝে গড়ে উঠছিল তা কেবল সহানুভূতি ছিল না, তা কোনো গভীর সত্যের পদচ্ছনি। সুভাষের উপস্থিতি এখন আমাকে বিচলিত করত না, বরং কোনো অজানা সিদ্ধান্তের দিকে ঠেলে দিত। আমি সারাদিন দীপকের দেখাশোনায় লেগে থাকতাম, বাচ্চাদের পড়াতাম, সুভাষের সাথে দাপ্তরিক কথা বলতাম, কিন্তু রাতে যখন একাকিত্ব আসত তখন তার মুখ, তার ছায়া, ওই অসম্পূর্ণ সত্য সব আমার সাথে শুয়ে থাকত। এখন আমি তার দিকে আরও আকৃষ্ট হচ্ছিলাম এবং মন বলতো, যদি সেই ওই ব্যক্তি হয় তবে একটা সুযোগ দাও। হয়তো সেও ভেঙে পড়েছে, হয়তো সেও তার অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছে। প্রেমের বীজ এখন মাটিতে শিকড় ছড়াতে শুরু করেছিল এবং আমি কেবল সেই আলোড়ন অনুভব করতে পারছিলাম যা আমার হৃদয়ে উঠছিল। আমি নীরবতায় তার দৃষ্টি থেকে বাঁচতে চাইতাম, কিন্তু সে আমার চুপ থাকার মাঝে লুকিয়ে থাকা ঝড়কে রোজ একটু একটু করে পড়ে নিত। একদিন সে থেমে গিয়ে বলল, তোমার নীরবতায় একটা চিৎকার লুকিয়ে আছে, বলো কি লুকাচ্ছ। আমার হৃদয় যেন পাঁজরের খাঁচায় বন্দী হয়ে গেল। আমি গভীর শ্বাস নিলাম, চোখ বন্ধ করলাম, ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সত্য আমার জিভে এসে থমকে গেল, কিন্তু বাইরে আসতে পারল না। আমি চেয়েছিলাম সব কিছু বলে দিই, চিৎকার করে বলে দিই যে এই বাচ্চা তারই, সেই বাচ্চা যাকে সে অজান্তে আমার গর্ভে রেখে গিয়েছিল, সেই রহস্য যা হয়তো সে ভুলে গেছে, আর আমি প্রতিদিন তা বেঁচে আছি। কিন্তু আমার জিভ যেন ভয় আর লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। যদি আমি সত্যি বলে দিতাম তবে কি হতো? সে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, দেশের সম্মানিত মুখ, সে কি মেনে নিত? আর যদি মেনেও নিত তবে কি সমাজ আমাকে ছেড়ে নিত? আমি কি আমার ছেলেকে সেই ঝড় থেকে বাঁচাতে পারতাম যা তার মাথার ছাদ কেড়ে নিত? এই প্রশ্ন আমার চিৎকারকে প্রতিবার ভেতরেই দাবিয়ে দিত। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বোঝা নও, আমি চাই সেই বোঝা ভাগ করে নিতে। আমি চোখ নামিয়ে নিলাম, যেন কিছু শুনতেই পাইনি। কিছুদিন পর সে আবার অনাথ আশ্রমে এলো, বাচ্চাদের সাথে বসল, তাদের কথা শুনল, ঠাট্টা করে দীপককে কোলে তুলে নিল। এবং তারপর হাসতে হাসতে বলল, আমি চাই তুমি আমার সংস্থায় কাজ করো। তোমার মতো সততা খুব কম মানুষের মধ্যেই থাকে। দীপকের স্কুলে ভর্তির সব খরচ আমি বহন করব। আমার মন চাই যে আমি প্রত্যাখ্যান করি, ফাইল ফেরত দিয়ে দিই, বলে দিই আমি তোমার কোনো অনুগ্রহের কাঙাল নই। কিন্তু সেই কথা যা সে না বলেও বলে গিয়েছিল আমার পা আটকে দিল। তার শব্দে সেই কোমলতা ছিল যা কোনো অনুশোচনা থেকে জন্ম নেয়। সে বারবার আমার কাছে আসছিল, আর আমি যতটাই দূরে পালাতাম সেই দূরত্ব আবার কমে যেত। আমি সেই প্রস্তাবকে 1 সপ্তাহের জন্য পিছিয়ে দিলাম। রাতগুলো ভাবতে ভাবতে কাটতে লাগল। দীপক ঘুমিয়ে যেত তার কপালে চুমু খেয়ে। আমি নিজেকে প্রশ্ন করতাম, যদি আমি তার কাছে যাই তবে কি নিজের ক্ষতগুলো আবার খোলার জন্য প্রস্তুত হচ্ছি? আমি কি তাকে ক্ষমা করতে পারি? আমি কি এই ঝুঁকি নিতে পারি? যদি কাল সত্য প্রকাশ পায় তবে কি সে আমাকে আর এই বাচ্চাকে ছেড়ে চলে যাবে? কিন্তু জীবন যেন নিজেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। হঠাৎ দীপকের খুব জ্বর হলো, আমাদের হাসপাতালে যেতে হলো। ওষুধপত্র খুব দামি ছিল। আমি ওষুধের দোকানের দরজায় দাঁড়িয়ে ধার চাইতে লাগলাম, কিন্তু ওষুধ বিক্রেতা না করে দিল। আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তখনই একটা গাড়ি এসে থামল, দরজা খুলল, সুভাষ বেরিয়ে এলো এবং শুধু এইটুকুই জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। সে আমার হাত থেকে স্লিপ নিল, ওষুধ আনল এবং দীপককে নিজের কোলে তুলে ওয়ার্ডে নিয়ে গেল। সেই মুহূর্তেই আমার পৃথিবী কেঁপে উঠল। যাকে আমি একজন জালিম ভাবতাম, সে আজ আমার সবচেয়ে বড় ক্ষতের সাহারা হয়ে গেল। আমি মনকে বললাম, হ্যাঁ সেই, কিন্তু এখন হয়তো আগের মতো নয়। হয়তো সময় তাকে বদলে দিয়েছে। এখন সে সাজার নয়, বরং উত্তরের হকদার। আমি চাকরিটা গ্রহণ করলাম। এখন সে আমার সাথে একই অফিসে বসত, ফাইল দেখত, পরামর্শ দিত, আমার কথা শুনত, তবে কিছু বলতো না। তবে তার চোখে এখনও সেই প্রশ্ন স্পষ্টভাবে ফুটে উঠত, তুমি কি আমাকে সত্যিটা বলবে? আর আমার নীরবতা তার সামনে বসে নিজেই লজ্জিত হতে থাকত। আমরা রোজ একসাথে কাজ করতাম। দিন কাটতে লাগলো এবং আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। সে আমার ছোটখাট বিষয়ের খেয়াল রাখত, আমার জন্য চা বানাতো। আমি তার টিউশনের ব্যবস্থা নিজে করতাম এবং সে আমার ক্লান্ত চোখে প্রশান্তি ভরার চেষ্টা করত। সে আমাকে বলতো, আমাকে তোমার চোখে ওই ব্যথাটা দেখতে হয় যা আমাকে নিজের কাছে লজ্জিত করে দেয়। যদিও আমি বুঝতে পারতাম না কেন তার প্রতিটি কথা আমার ভেতরে লুকিয়ে থাকা সত্যকে ভাষা দেওয়ার চেষ্টা করত, তবুও আমার ঠোঁট এখনো নীরব ছিল,
আমি নিজেকে ধীরে ধীরে বদলাতে দেখলাম। আমি আগের মতো অবিশ্বাসী ছিলাম না। এখন সে শুধু আমার অতীতের অন্ধকার রাতের ছায়া হয়েছিল না, সে এখন আমার বর্তমানের একটা অংশ হয়ে গিয়েছিল, যাতে আমি দীপকের নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে শুরু করেছিলাম। সেই সত্য যা আমি এখন মেনে নিতে চাইছিলাম, কিন্তু তবুও কিছু একটা ছিল যা আমাকে আটকাচ্ছিল। হয়তো সেই সন্দেহ যে যদি সত্যি বলে দিই তবে সবকিছু কেড়ে নেওয়া হবে, হয়তো সেই ভয় যে আবারও আমাকেই দোষী সাব্যস্ত করা হবে, সহানুভূতি মিলবে না। হয়তো এখন মন ঘৃণার চেয়ে ভালোবাসায় বেশি আগ্রহী হতে শুরু করেছিল, আর এ প্রেমই ছিল সেই বীজ যা সে অজান্তে আমার হৃদয়ের মাটিতে বুনে দিয়েছিল, আর যা এখন চুপচাপ অঙ্কুরিত হচ্ছিল। তা সেও যেন আমিও, কিন্তু কিছু সত্য মুখে আনার আগে মনকে প্রস্তুত করতে হয়, এবং আমি এখনও সেই প্রস্তুতিতেই লেগেছিলাম। একদিন যখন সবকিছু বদলে যাওয়ার কথা, অফিসের কাজ কিছু জমে গিয়েছিল, ফাইলের স্তূপ, বাচ্চাদের রেকর্ড, নির্দেশের রেজিস্ট্রি, সবকিছু সামলাতে হতো। সেই দিন দাদিমা বললেন, এই পুরনো আলমারিটা বাছাই করে দাও, বছরের পুরনো রেকর্ড আছে, হয়তো কিছু কাজের জিনিস বেরিয়ে আসতে পারে। আমি হাতা গোটালাম এবং পুরনো কাগজের স্তূপ ঘাঁটতে শুরু করলাম। ফাইলগুলো সোজা ছিল, অনেক জায়গায় চায়ের দাগ ছিল, কিছু পাতা মুড়ে ছিল এবং কিছুর কালি ফিকে হয়ে গিয়েছিল। একটা গাঢ় নীল রঙের ফাইল ছিল, যার অপর কোনো পুরনো কর্মচারীর নাম লেখা ছিল। ফাইল খোলার সময় আমি বিশেষ কিছু ভাবিনি, কিন্তু কয়েকটা পাতা উল্টানোর পর একটা সাদা খাম পেলাম, যার ওপর মোটা অক্ষরে লেখা ছিল গোপনীয়, কেবল রেকর্ডের জন্য। আমার বুক দ্রুত ধরফর করতে লাগল, কিন্তু আমি না থেমে খামটা খুলে ফেললাম। ভেতরে 3টি পাতা ছিল। প্রথম পাতা জেনেটিক নিউক্লিক অ্যাসিড রিপোর্টের আনুষ্ঠানিক রসিদ, দ্বিতীয়টি রিপোর্টের সারসংক্ষেপ এবং তৃতীয়টি বিস্তারিত বিবরণ। আমি চোখে জোর দিয়ে রিপোর্টের প্রথম অংশটা পড়লাম। তাতে লেখা ছিল, দীপক বাচ্চার পরিচয়, পিতা সুভাষ ঠাকুর, ফলাফল 99.9% মিলে গেছে, নিশ্চিত করা হচ্ছে। হাত কাঁপতে শুরু করলো যেন। আচমকা পুরো পৃথিবীর আওয়াজ বন্ধ হয়ে গেছে। ঘরটা শান্ত ছিল না, কিন্তু আমার ভেতর সবকিছু যেন নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। সেই কাগজটা যেন আমার হাতে নয়, আমার আত্মার ভেতর কাঁপছিল। সেই শব্দগুলো আমার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। মনে হলো যদি বসে না পড়ি তবে হয়তো পড়ে যাব। আমি মেঝেতে বসে পড়লাম। ঠান্ডা মেঝে আমার অসার পা দুটোকে আশ্রয় দিল। তবে এটা সত্যিই ছিল, যে মানুষটা বছরের পর বছর ধরে আমার মনের কোণে বেঁচেছিল, আজ সে কাগজে লেখা এক সত্যি হয়ে আমার চোখের সামনে। দীপক সুভাষ ঠাকুরের ছেলে ছিল, আর যে লোকটা সপ্তাহে একবার আমার ছেলের সাথে দেখা করতে আসতো, যে তার হাসিতে গর্বের সাথে হাসত, সেই তার আসল বাবা ছিল। আমার মনে একের পর এক প্রশ্ন জাগতে শুরু করলো। সেই রাত, সেই স্মৃতি, সেই নেশা, সেই ছায়া যা ঝাপসা হয়ে জন্ম নিত, এখন একটা ছবিতে পরিণত হয়েছে, এবং সেই ছবির নিচে একটা নাম নথিবদ্ধ হয়ে গেছে, সুভাষ ঠাকুর। আমার ভেতরে তোলপাড় শুরু হলো। আমি দেওয়ালের সাহারা নিয়ে দাঁড়িয়ে সেই কাগজগুলো আবার পড়লাম। হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো কেউ মিথ্যে ফলাফল তৈরি করেছে, হয়তো এটা কোনো ষড়যন্ত্রের অংশ, কিন্তু প্রতিটি সংখ্যা, প্রতিটি সই, প্রতিটি সিলমোহর সবকিছুই বাস্তব ছিল। আর এই ফাইলটা অফিসের পুরনো আলমারিতে কেন ছিল? কে রিপোর্ট করিয়েছিল? কখন? কিভাবে? আমার মনে হলো হয়তো কোনো কর্মচারীর সন্দেহের বশে ব্যক্তিগতভাবে এই তদন্ত করিয়েছিল। হয়তো সে সত্য পর্যন্ত পৌঁছতে চেয়েছিল, কিন্তু তার সাহস হয়নি, এবং সেই রহস্য ফাইলগুলোর মধ্যে কবর দিয়ে দিয়েছে। আমি ফাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবতে থাকলাম যে সুভাষকে নিয়ে কি করব, তাকে কি জানাবো, তাকে কি প্রশ্ন করব, তার উপর চিৎকার করে বলবো যে তুমি আমার থেকে সবকিছু লুকিয়ে রেখেছ, নাকি তার মুখে ফুটে ওঠা সেই অজ্ঞতা আসলেই সত্যি ছিল? যে ব্যক্তি বারবার দীপকের স্পর্শে নিজের হারিয়ে যাওয়া পরিচয় খুঁজত, সে কি সত্যিই অজানা ছিল, নাকি এসবই একটা খেলা ছিল? আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। যে মানুষের জন্য আমার মন ধীরে ধীরে কোমলতা অনুভব করতে শুরু করেছিল, যার প্রতি ঘৃণার বদলে একটা টান অনুভব করছিলাম, সেই আমার যন্ত্রণার মূল কারণ ছিল। আর এখন সেই মানুষটাই
আমার বাচ্চার, আমার দীপকের জন্মদাতা বেরোলো। রাতে আমি দীপককে নিজের কাছে শোয়ালাম। সে গভীর ঘুমে ছিল। তার মুখ শান্ত ছিল। আমি তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম। আর ভেতরে ভেতরে প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাঙতে থাকল। যাকে আমি নিজের গর্ভে জন্ম দিয়েছি, যাকে আমি অলিতে গলিতে দোল দিয়েছি, ফুটপাথে বড় করেছি, যার জন্য আমি মানুষের কাছে ভিক্ষা চেয়েছি, সে এক প্রভাবশালী ব্যক্তির ছেলে বেরোলো। সেই ব্যক্তি যে অজান্তেই আমার জীবন ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এখন সেই বাচ্চাই আমার সব কিছু হয়ে উঠেছিল। পরদিন সুভাষ এলো, সবসময়ের মতোই শান্ত, সংযত আর বাচ্চাদের জন্য কিছু উপহার নিয়ে। দীপকের জন্য একটা নতুন খেলনা আর আমার জন্য একটা স্নিগ্ধ হাসি। কিন্তু এখন আর সেই ভালোবাসা অবশিষ্ট ছিল না। এখন আমি সেটা জানতাম যা সে হয়তো এখনও জানে না। আর এ কথাটাই আমাকে ভয় দেখাচ্ছিল। আমি সেই রিপোর্টটা আর একবার পড়লাম। বুকের ধরফরানি ঘরের বাইরে থেকেও শোনা যাচ্ছিল। এখন সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সত্যিটা বলবো নাকি চুপ থাকব, নাকি আবারও সেই গভীর কবর খুঁড়ব যেখানে আমি আমার চিৎকারগুলো দাফন করে দিয়েছিলাম। কিন্তু এখন এই সত্যিটা কেবল আমার ছিল না, এটা দীপকেরও সত্যি ছিল। সেই সত্য যা সময়ের সাথে মিথ্যের আড়ালে লুকিয়ে পড়েছিল, এখন তা বেরিয়ে এসেছে। এখন সে নিজেকে সুভাষের চোখে দেখতে চাইছিল। আমার আঙ্গুলগুলো রিপোর্টের নভেম্বরের তারিখের ওপর থেমেছিল, আর আমার চোখ একটা সিদ্ধান্ত চাইছিল। সেই সিদ্ধান্ত যা হয়তো আমার জীবনের সবচেয়ে ভারী বোঝা হতে চলেছিল। কিন্তু এখন আমি প্রস্তুত ছিলাম। এখন শুধু একটা পদক্ষেপ বাকি ছিল, সত্যকে সামনে রাখা আর দেখা যে সুভাষ দেশের নেতা, দীপকের বাবা এবং আমার অজানা অপরাধী সেই সত্যির সামনে কিভাবে দাঁড়ায়। বৃষ্টি যেন আমাদের দুজনকেই নিজের বাহুডোরে জড়িয়ে রেখেছিল। মনে ভয়ের একটা ঢেউ উঠছিল যা প্রতি মুহূর্তেই বেড়েই চলেছিল। ঘরের কোণে টেবিলের ওপর সেই রিপোর্টটা পড়েছিল, সাদা, সাধারণ, কিন্তু আমার বুকের ধরফরানি এলোমেলো করে দেবার মতো। প্রতিবার ওটা হাতে নিতাম, আবার রেখে দিতাম। প্রতিবার মনে হতো এখন নয়, এখনও সময় আসেনি। কিন্তু সত্য সেটাই যা সময়ের অপেক্ষা করে না, সে নিজেই সুযোগ তৈরি করে নেয়। আর এখন সেই সুযোগ আমার দরজায় দাঁড়িয়েছিল। সুভাষ তার অফিসে ছিল, সবসময়ের মতো শান্ত, গম্ভীর আর নিজের ভেতরে মগ্ন। আমি ঘরে ঢুকলাম আর দরজা বন্ধ করে দিলাম। হাতে সেই ফাইলটা ছিল। আমার পা ধীর ছিল, কিন্তু মনে ঝড় বইছিল। সে আমার দিকে তাকালো, আর প্রথমবারের মতো মনে হলো যেন সে কোনো অঘটনের আশঙ্কা করছে। আমি কোনো ভনিতা করলাম না, কোনো বাক্য বললাম না, শুধু ফাইলটা তার সামনে রেখে দিলাম আর চেয়ার টেনে বসে পড়লাম। সে প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকালো আর তারপর ফাইলটা খুলল। একটার পর একটা পাতা উল্টাতে লাগলো। মুখ ছিল ভাবলেশহীন। তারপর হঠাৎ তার চোখ একটা জায়গায় আটকে গেল। আঙুলগুলো ওখানেই থেমে গেল, যেখানে লেখা ছিল -DNA 99.9%। মিলে গেছে। তার মুখে আশ্চর্যের একটা ঠান্ডা স্রোত নেমে এলো। তারপর তার শ্বাস গভীর হতে লাগল। সে সোজা হয়ে বসল আর রিপোর্টটা আবারও মনোযোগ দিয়ে পড়ল। তারপর সে চেয়ারের পিঠে হেলান দিয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি শান্ত রইলাম, একটা শব্দও বললাম না। ভেতরে একটা অস্থিরতা ছিল, কিন্তু ঠোঁট সেলাই করা ছিল। তারপর সে খুব নিচু গলায় বলল, আমার মনে নেই। তারপর তার চোখে জল চিকচিক করতে লাগল। সে রাতে আমি নেশায় ছিলাম, পার্টিতে কিছু খাওয়ানো হয়েছিল। আমার কোনো হুঁশ ছিল না যে আমি কি করেছি, কার সাথে কি বলেছি আর কাকে কতটা দুঃখ দিয়েছি। আমার ভেতরে এমন এক আগুন জ্বলে উঠল যা বছরের পর বছর ধরে চাপা আর্তনাদ দিয়ে তৈরি হয়েছিল। আমি চিৎকার করে দাঁড়িয়ে পড়লাম, তোমার কিছু মনে নেই? আর আমার জীবন, আমার গর্ভ, আমার অস্তিত্বের প্রতিটি ক্ষত, সেসব তোমার কিছুই মনে নেই? আমি আমার হাত তুললাম আর তার গালের সজোরে একটা চড় মারলাম। ঘরটা কেঁপে উঠল। সে টলমল করে উঠল, কিন্তু ঘুরে দাঁড়ালো না। সে শুধু নিজের নজর নিচু করে নিল। আমার নীরবতা, আমার মায়ের চুপ থাকা, আমার ফুটপাতে কাটানো দিনগুলো, মানুষের লোলুপ দৃষ্টি, ভিক্ষা চাওয়া, তিরস্কার, তোমার কি এসব কিছুই মনে নেই? আমার গলার কাছে আওয়াজ আটকে আসছিল, কিন্তু বছরের পর বছর জমে থাকা ব্যথা এখন জিভ দিয়ে শব্দের রূপ নিয়ে বেরিয়ে আসছিল। আর দীপক, যে প্রতিদিন তোমার কোলে শান্তি খোঁজে, সে ওই রাতের সবচেয়ে তিক্ত কিন্তু সবচেয়ে সত্য এবং প্রিয় বাস্তবতা। যাকে আমি হাজারো কষ্টের মাঝে বড় করেছি, নিজের ইজ্জতের বিনিময়ে বাঁচিয়ে রেখেছি, সে তোমার ছেলে। সে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো,
আমার কাছে এলো। দীপক তখন অফিসের দরজার কাছে দাঁড়িয়েছিল, মাসুম চোখে আমাদের দেখছিল। সুভাষ তার দিকে তাকালো, ধীরে নিচু হলো আর তাকে নিজের কোলে তুলে নিল। তার গাল বেয়ে এখন জল গড়াতে লাগল। আমি জানি না আমি সেই রাতের দোষী নাকি এক অজানা মানুষ যে কিছুই জানো না, কিন্তু যদি এই বাচ্চা আমার হয় তবে এখন আমার সব কিছু তার। গলা কাঁপছিল। আমি তোমার জীবন কেড়ে নিয়েছি, হয়তো আমি সেটা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু দীপক, আমি ওর বাবা, আমি ওর সব অধিকার পালন করতে চাই। যা কিছু তুমি একা সহ্য করেছ, এখন আমি সেটা তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমার কান্না থামছিল না। সেই দৃশ্য আমার ভেতরে অনেক গভীরে গেঁথে গিয়েছিল। বছরের পর বছর জমে থাকা ঘৃণা যেন কোনো অসহায় সত্যের সাথে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। হয়তো এটা প্রেম ছিল না, হয়তো এটা কেবল সহানুভূতিও ছিল না, কিন্তু এর মধ্যে একটা গভীরতা ছিল, একটা সততা ছিল। একজন বাবা যে নিজের সন্তানকে গ্রহণ করতে প্রস্তুত ছিল, একজন পুরুষ যে নিজের ভুলের বোঝা বইতে ভয় পাচ্ছিল না। আমি চাইলে তাকে ক্ষমা করতাম না, চাইলে তাকে দূরেই রাখতাম, কিন্তু সত্য এখন জায়গা করে নিয়েছিল। মিথ্যের নীরবতার আর ভয়ের জায়গা সে নিয়েছিল। দীপককে কোলে নিয়ে আমাকে বলল, আমি তোমার কাছে কিছুই চাই না, না ক্ষমা না দ্বিতীয় সুযোগ। শুধু এটুকু চাই যে দীপকের জীবন থেকে আমার অস্তিত্ব কেড়ে নিও না। ও যেন আমার ছায়া পায়, ব্যাস এটুকুই যথেষ্ট। আমি নজর নামিয়ে নিলাম। মন অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু চুপ ছিল। আমি এখনও মা ছিলাম, আহত কিন্তু শক্তিশালী। এমন এক ক্ষত যা বছর ধরে রক্ত ঘটাচ্ছিল, কিন্তু এখন হয়তো কোনো সত্যের মলমে তা থেমে গিয়েছিল। আমি দরজার দিকে তাকালাম, সেখান দিয়ে আলো ভেতরে আসছিল। সত্য সামনে আসতে অন্ধকার আপনা আপনি সরে যায়। হয়তো এই সত্য আমাদের এক করতে পারবে না, হয়তো আমরা কখনো এক হতে পারব না, কিন্তু দীপক এখন আর একা ছিল না। সে তার বাবাকে পেয়ে গিয়েছিল, আর আমি এখন আর শুধু একজন সংগ্রামী মা ছিলাম না। আমি সেই নারী যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়নি, বরং তার মুখোমুখি হয়েছে এবং নিজেকে জয় করেছে। এখন জীবন একটা শান্ত নদীর মতো বইছিল, কিন্তু মনের কোনো এক কোণে সবসময় একটা ভয় বসে থাকত যে এই শান্তি কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো। দীপক এখন স্কুলে যাওয়া শুরু করেছে। স্কুল থেকে ফিরেই সে সবার আগে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তারপর উচ্ছ্বসিত হয়ে জানায়, মা, আজ টিচার আমার প্রশংসা করেছেন, বা আজ বাবা আমাকে টিফিনে আমার প্রিয় পরোটা দিয়েছে। হ্যাঁ, এখন সুভাষ মাঝে মধ্যে দীপককে স্কুলে দিয়ে আসতে বা আনতে যেত। আমি কখনো তার সামনে দেওয়াল তুলে দাঁড়াইনি, কিন্তু দরজাও পুরোপুরি খুলিনি। সুভাষ চেষ্টা করেছিল। সে প্রায়ই বলতো, আমি এখন আর তোমার অতীত হতে চাই না, আমি তোমার বর্তমানে কিছু ভালো স্মৃতি রেখে যেতে চাই। আমি শুধু চুপ করে থাকতাম, কারণ আমার কাছে তার বর্তমানও মাঝে মধ্যে সেই রাতের ছায়ায় লুকিয়ে পড়ত। তারপর একদিন দীপক আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা আর তুমি একসঙ্গে থাকো না কেন? তার চোখে ছিল এক নিষ্পাপ প্রশ্ন, কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, শুধু এক সত্য সন্ধানী মন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর তার মাথাটা কোলে রেখে বললাম, কখনো কখনো বাবা, কিছু মানুষ একে অপরের থেকে অনেক আলাদা হয়, কিন্তু তবুও মিলেমিশে সুন্দর কিছু তৈরি করে, যেমন তুমি। সে বুঝতে পারল না, কিন্তু হেসে সে বলল, আমি তো তোমাদের দুজনকেই খুব পছন্দ করি। আমি তার কপালে চুমু খেলাম। হয়তো এই উত্তরটাই যথেষ্ট ছিল এখনকার জন্য। কয়েক সপ্তাহ পর সুভাষ আমাকে বলল, একটা কথা বলবো? আমি মাথা নাড়লাম। আমি চাই দীপক আমার পরিচয়ও জানুক, শুধু বাবা হিসেবে নয়, সুভাষ ঠাকুর হিসেবেও। ও জানতে পারুক যে ওর বাবা কে, কি করে, কিভাবে। কিন্তু তোমাকে না জিজ্ঞেস করে আমি কিছুই করব না। আমি তার চোখের দিকে তাকালাম। এবার সেখানে কোনো রাজনীতি ছিল না, শুধু একজন বাবা ছিল যে তার ছেলের সাথে সম্পর্কটা পুরো সততার সাথে পালন করতে চাইছিল। আমি বললাম, যদি তুমি ওকে নিজের নাম দিতে চাও, তবে আগে ওকে নিজের কাঁধও দিতে হবে। ও তোমার নাম তখনই নেবে যখন ও তোমার সাথে নিজের কষ্ট, নিজের স্বপ্ন ভাগ করে নিতে পারবে। সে মাথা নিচু করে হ্যাঁ বলল, এবং তারপর সেই দিন এলো যখন দীপকের স্কুলে একটা ছোট ফ্যান্সি ড্রেস প্রোগ্রাম ছিল। বাচ্চাদের তাদের বাবা মায়ের সাথে আসতে হতো। দীপক ডাক্তার সেজেছিল, মাথায় টুপি, হাতে নকল স্টেথোস্কোপ। স্টেজে দাঁড়িয়ে সে বলল, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে আমার মায়ের কখনো কোনো কষ্ট না হয়, আর আমার বাবা আমাকে নিয়ে গর্ব করতে পারেন। আমি দেখলাম সুভাষের চোখ ছলছল করে উঠল। সে ঝুঁকে ধীর স্বরে বলল, তোমার ছেলে আমার চেয়ে অনেক ভালো মানুষ হবে। আমি কোনো উত্তর দিলাম না। এখন বলার মতো আর কিছু বাকিও ছিল না। কখনো কখনো সম্পর্ক শব্দ দিয়ে নয়, মৌনতা দিয়েও চলে।
এখন আমরা তিনজন মানুষ ছিলাম, একটা অসম্পূর্ণ অতীত, একটা টুকরো টুকরো বর্তমান আর একটা আশাভরা ভবিষ্যৎ। আমি অন্ধকার দেখেছি, কিন্তু এখন আলোর অভ্যেস তৈরি করছি, আর প্রতিদিন সকালে যখন দীপক হাসে আমি বুঝে যাই যে আমি হেরে গিয়েও জিতে গেছি। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।